প্রস্তাব রাখলেন পিয়ার আনুপাতিক নির্বাচন। এদেশের মানুষ আপনারা জানেন কিনা জানি না, আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না, কিন্তু ওটাই জোর করে আনতে হবে। এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না, 3-4 মাস আগে। এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি, কোনো পর্যায়ে আলোচনা হয়নি। বুদ্ধিজীবীরা, সুশীল সমাজ তারাও কথা বলেনি। এখন হঠাৎ করে পিয়ার আনুপাতিক ভোট এইটা দিতে হবে, জোর জবরদস্তি, এটা ছাড়া তারা মানবেন না, নির্বাচনে যাবেন না। ভাই এরকম তো কথা ছিল না। এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবেন, সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দিবেন? আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি যারা থেকেছে, আপনারা তাকেই তো ভোট দিবেন। কিন্তু পিয়ার পদ্ধতিতে সেটা নয়, হয় কোনো দলকে দিতে হবে, তবে দলের নামে প্রতীককে, তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে। তো এইটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে, কিন্তু দু একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। আমার কথা হলো যে আলোচনা করুন, মানুষ জানুক। কিন্তু এদেশের মানুষ 16 বছর আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট কেন্দ্রে বিচরণ করেছে চতুষ্পদ জানোয়ার, গরু বাছুর ছাগল কুকুর ছাড়া আর কেউ যায়নি। আরে আজকের যারা নতুন প্রজন্ম, যাদের 30 বছর বয়স, তারা ভোট কি জিনিস তারা দেখেনি। তাহলে তো আগে আমরা যে পদ্ধতিতে করে এসেছি সে পদ্ধতিতেই মানুষ অভ্যস্ত, সেটাই চালু হোক। আর ওটা এতই আপনার অবধারিত হয়ে গেল, তারা পার্শ্ববর্তী দেশ ভারত, সর্বোচ্চ গণতান্ত্রিক বড় দেশ আমেরিকা, ইংল্যান্ড, যেখানে 800 বছরের গণতন্ত্র, তাদের ওখানে তো পিয়ার পদ্ধতি চালু হয়নি, তারা তো পিয়ার পদ্ধতি অবলম্বন করেনি। আপনারা কেন এই যে যাদের মধ্যে আপনারা আছেন তারা এই আন্দোলনের মাধ্যমে কিছু অর্জন করেছে। সেই অর্জনটা কি? 16টা বিশ্ববিদ্যালয় তারা দখলে নিয়েছেন, তাদের ভাইস চ্যান্সেলর। এবং শোনা যায় যে সচিবালয় বিভিন্ন প্রশাসনে তাদের লোকজনকে বসিয়েছেন। এবং এই কারণে এই অর্জন যাতে হাতছাড়া না হয়, যদি বিএনপি জিতে যায় তাহলে তো আমাদের এই লোকগুলো যেভাবে সেট আপ করেছি সেটা তো থাকবে না। আরে এই ভয় থেকেই কি তারা এখন এই পর্যায়ে এসছেন? মানে কবে তাদের দলের জনপ্রিয়তা বাড়বে এই কারণে নির্বাচন প্রলম্বিত করতে চান। তাহলে হাসিনার সাথে যারা এই কথা বলছেন পার্থক্য কি ছিল? হাসিনা নির্বাচন দিতে চায়নি কারণ তিনি গণবিরোধী হয়েছে, তিনি নির্বাচন ধ্বংস করেছে, তিনি বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়ে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তিনি স্বাধীন আদালতকে ধ্বংস করেছেন, তিনি তার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা বলতো আদালত সেইটাই তার রায় ঘোষণা করত। সেই বিভীষিকাময় অন্ধকার আবার যেন পুনরাবৃত্তি না হয় সেইটা আমাদেরকে দেখতে হবে। দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না এটা যদি বলতে চান, তাহলে তো আমরা যে অর্জন করেছি সবাই মিলে, যে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি গণতান্ত্রিক পরিবেশ, আমরা স্বাধীন বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং মুক্ত কণ্ঠে কথা বলার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার যে চিরায়ত গণতন্ত্র, যে প্রকৃত গণতন্ত্র, সেইটা প্রতিষ্ঠার জন্যই তো আমাদের এই লড়াই। সেটা তো হবে না। এইভাবে যদি টানা হেঁচড়া করতে থাকেন তাহলে তো অবশ্যই চরমপন্থা উগ্রবাদের আপনার জন্ম নেবে। আর আরেকজন তো বসে আছেন পার্শ্ববর্তী দেশে। আজকে এই সংবাদপত্রের খবর যে এখানকার একজন ব্যবসায়ী, যাকে সমস্ত ব্যাংকগুলো, বেসরকারি ব্যাংকগুলো শেখ হাসিনা দিয়ে দিতে, চট্টগ্রাম, এস আলমের নাম শুনেছেন না? সেই এস আলম তাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এবং আরো ২০০০ কোটি টাকা তিনি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমার কথা নয়, আজকে খবরের কাগজ খুলে দেখুন। তাহলে এই যে এত টাকা, এই টাকা উনি কি করবেন? নিশ্চয়ই দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত, নাশকতা, দেশের মধ্যে নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন। এই লোকগুলোকেই তিনি তৈরি করেছিলেন 15 বছরে 16 বছরে, যে জনগণের সব টাকা
একজনকে দিয়ে দিবে এবং তার যখন দরকার হবে, সে যখন বিপদে পড়ে যাবে, দেশে থাকতে পারবে না, তখন সে টাকা দিবে। এখন তো বাস্তব, এস আলম ২৫০০ কোটি টাকা দিয়েছেন, আরো ২০০০ কোটি টাকা দেবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছে। এবং মক্কা অথবা মদিনায় সেখানে বেশ কিছু আওয়ামী লীগের লোক গেছে, সেখানে তার সাথে আলাপ আলোচনা হচ্ছে, সেখানে একটা বিল্ডিং কেনা হবে নাকি, সেখানে একটা অঘোষিত আওয়ামী লীগের অফিসের মতো থাকবে। তো এগুলো কিসের আলাদা? শেখ হাসিনা আবার তার ময়ূরের সিংহাসন ফিরে পেতে চান, শেখ হাসিনার আবার সেই দুর্বৃত্তের শাসন তিনি ফিরে পেতে চান। উনি এই দেশের তার জমিদার ছিলেন, তিনি কোনো নির্বাচিত গণতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন না, তার জমিদারি হাতছাড়া হয়েছে, এই জন্য তিনি মরিয়া হয়ে গেছে, মরিয়া হয়ে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আর যে দেশে গেছে, শেখ হাসিনার নাম তো শেখ হাসিনা, এটা তো মুসলমান নাম, তিনি বাংলাভাষী এবং শেখ হাসিনা মুসলিম না। ভারতে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে বাংলাভাষী মুসলমান, তাদেরকে বাংলাদেশি বলে সেইখান থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে, সেইখান থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সেখানে কোনো জায়গা নেই, বলছে এরা বাংলাদেশ থেকে এসছে। এবং ভারতের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্মান যিনি নিয়ে এসছেন, অমর্ত্য সেন, তিনিও বলছেন যে আমাকে যে কোনো দিন বাংলাদেশি বলে ওই দিল্লির সরকার বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই পরিস্থিতি সেখানে। বাংলাদেশি একজন ছেলে, সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই ২-৩ দিন আগে তাকে দোকানদাররা পিটিয়েছে। আরে বিদেশি নাগরিক থাকলে তো নিরাপত্তা দিবে সেইখানকার সরকার, সেই অধিকার নেই যারা বাংলাভাষী মানুষ বা বাংলাভাষী মুসলমানদের। কিন্তু শেখ হাসিনাকে তারা জামায় আদর করে সেখানে পালন করছে, শেখ হাসিনা সেখান থেকে ভিডিও বার্তা দিচ্ছে, শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশের ভিতরে নাশকতা করার জন্য বিভিন্ন নির্দেশ দিচ্ছে। এটা কি করে সম্ভব? এটা তো দিল্লির সরকারের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড নীতি। শেখ হাসিনা বাঙালি মুসলমান হলে তাকে জামায় আদরে রাখছেন, আর অন্যান্য সাধারণ বাংলাভাষী মুসলমান যারা বাপ দাদার আমল কি 14 পুরুষ ধরে যারা পশ্চিম বাংলায় বসবাস করে, তাদেরকে তিনি বাংলাদেশি বলে জোর করে সেখান থেকে পুশিং করাচ্ছেন বাংলাদেশে।